ভাই চাচা আছেন, জিজু ভাই আছেন, রোকন চাচা, শহীদ চাচা, আমাদের ইউসুফ চাচা, সবাই যারা আছেন, আকবর চাচা সহ তৌহিদ ভাই, আমাদের এখানে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের আমার সহকর্মীবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আসলে এই চত্বরটা উদ্বোধন, এই অনুষ্ঠানটা একটা উছিলা মাত্র। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু এই আশাটা আসলে বিপদের সময় এইভাবে আসা হবে চিন্তা করি নাই। তারপরে যখন সুযোগ পাইছি চলে আসছি। আর ইউসুফ চাচা বললেন যে আমি নিজের জানকে তুচ্ছ করে আমি ঘুরে বেড়াচ্ছি। আসলে আমার নিজের জান না, আমার কাছ থেকে এখন অনেকের বিপদ হইতে পারে। আমি যেভাবে মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমি বিভিন্ন করোনা রোগীর মাধ্যমে কাছে যাচ্ছি, আমার সংস্পর্শে মুরব্বী যারা আসতেছেন, আমি কিন্তু আগেই বলে নিছি আমার সংস্পর্শে যারা আসবেন ওনারা কিন্তু ঠিক মতো মাস্ক টাস্ক করে আমার সংস্পর্শে আসবেন। আর আমরা যারা একসঙ্গে ঘুরতেছি, আমার অনেক দিনের সহকর্মী, আমার বন্ধু, আপনারা চিনেন পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল, সে কিন্তু আজকে তার স্যাম্পল কালেক্ট করতেছে। তার বাসার সবাই অসুস্থ। যেদিন সে অসুস্থ হয় তার সেদিন আগের দিন আমরা এক গাড়িতে করে ঘুরে বেড়াইছি, পরের দিন একসঙ্গে নাস্তা করছি, দুপুরবেলা সে অসুস্থ হয়েছে। আল্লাহর রহমতে এখনো সুস্থ বোধ করতেছি, কিন্তু ভিতরে কি আছে জানি না, আল্লাহ মাহবুব জানে, সবাই দোয়া করবেন। আর আসলে এই ধরনের চত্বর, পাঠাগার, আমাদের এই বিপদের সময় এই জিনিসগুলো, এই আমাদের যেগুলো আপনার কি বলবো, সুস্থ বিনোদন চর্চার কেন্দ্র, এগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমি একটা সমীক্ষা, মানে আমাকে কিছুক্ষণ আগে আমার এক সাংবাদিক ভাই আমাকে যে একটা তথ্য দিলেন, গত জুলাই মাসে, এই মাসে, জুলাই মাসে নাকি জুন মাসে 23 জন টোটাল এই রাজবাড়ী জেলার মধ্যে আত্মহত্যা করছে। এর মধ্যে 16 জন হলো রাজবাড়ী 1 আসন, 7 জন আমাদের মধ্যে, কাংশা, কালোখালী, বালিয়াকান্দি মিলে 7 জন। আমরা যদি আসলে সুস্থ বিনোদন চর্চার কেন্দ্রগুলোকে ঠিকমতো প্রত্যেকটা জায়গায় পাঠাগার বলেন, একটা সুস্থ আড্ডার জায়গা বলেন, সুস্থ বুদ্ধিবৃত্তিক চর্চা কেন্দ্র বলেন, ইভেন এটা চায়ের দোকানকে কেন্দ্র করে হতে পারে, এগুলো যদি রাখি, তাহলে কিন্তু আমাদের যে মানে এটাকে কি বলে, মানসিক যে চাপটা পড়ে একটা বিপদের মধ্যে আসলে, বিষাদগ্রস্ততা, মানসিক বিষাদগ্রস্ততা কিন্তু একটা রোগ। এগুলো থেকে আমরা, এই চাপগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। যাই হোক, এখন করোনার একটা লম্বা মহাবিপদের মধ্যে আছি। বিপদ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এখনো কিন্তু কেটে যায়নি। এই কমে যাওয়ার সময় আমাদের আরো সচেতন থাকতে হবে। আমি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা নেতাকর্মী বৃন্দ আছেন, বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন, তাদের কাছে অনুরোধ করব, এইটা কিন্তু সময় আরো বেশি করে জনসম্পৃক্ত থেকে জনগণের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো খুঁজে বের করা এবং ওগুলো সমাধানের চেষ্টা করা। আল্লাহর রহমতে আমরা এখনো ভালো আছি। আমরা সবাই মিলেই এক পরিবারভুক্ত। আমি মনে করি পাংশা, কালোখালী, বালিয়াকান্দি সবাই আমরা এক পরিবারভুক্ত। আমি সব জায়গায় এটা বলি। তো আপনারা যেমন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মধ্যে আমাদের মধ্যে এসে দাঁড়ান, ওইখানে কোনো সমস্যা বিপদের সময় আমাদের পাশে এসে দাঁড়ান, আমি মনে করি এটা আমার মানে আমার ঘরের কেউ যদি অসুস্থ হয়, আমার যদি পাশে না থাকে, তাহলে আমার মধ্যে কি মনুষ্যত্ব থাকলো? আমিও সেরকমই মনে করে, আমার বাবা যেহেতু আপনার এখন ওনার বয়স প্রায় 67 এবং ওনার ডায়াবেটিস এবং বিভিন্ন আছে, তারপরেও উনি ছিলেন মার্চের 28 তারিখ পর্যন্ত, লকডাউনের পরেও উনি ছিলেন। তারপর আমরা এবং দলীয় নেতৃবৃন্দ যারা আছেন, দলের নেতাকর্মীরা সবাই একরকম বাধ্য করেই ওনাকে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। তারপর উনি আবার চলে আসতেছে।
সম্ভবত এই মাসের 10-12 তারিখ বা 15 তারিখের মধ্যে চলে আসবেন, আর থাকতে পারতেছেন না। তো এটা আমরা যে কোনো কিছু মাথায় রেখে আলাদাভাবে করছি তা না, আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সাধ্য আমরা যেন, কারণ এই পরিবারটা যদি ঠিক না থাকে তাহলে এই পরিবার যদি বিপদে পড়ে আমরা বিপদে পড়বো, আমরা এরকমই মনে করি। তো এখন আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এই বিপদ অনেকখানি কাটিয়ে উঠেছি, ঠিক মতোই আমরা মোকাবেলা করতে পারছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ যেন যত তাড়াতাড়ি সময় বিপদ থেকে আমাদের পুরোপুরি মুক্ত করেন। এই তবে বিপদের মধ্যেও আপনাদের চোখ কান খোলা রাখতে হবে, দলের নেতা কর্মী যারা আছেন, পাশাপাশি আমাদের শুভানুধ্যায়ী যারা আছেন, অনেকেই এই বিপদের মধ্যেও বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত। আমি আর ওগুলোর মধ্যে ডিটেলস যাব না, শুধু একটা গল্প বলি আপনাদের, যে কয়েকদিন আগে পাংশায় যে কোনো একটা চায়ের দোকানের আড্ডার মধ্যে বসে একজন বিভিন্ন ব্যাপার নিয়ে বিষয় নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে একজন আমাকে তো কথা নিয়ে হয়তো কথা বলা শুরু করছে। তখন একজন বলছেন যে মিতুল হাকিম, সে যদি জিলুল হাকিমের ছেলে না হইতো পর্দা পার হইতে পারতো না। ওইখানে বেশ কিছু আমাদের দলীয় লোকজন ছিল, সাধারণ লোকজন ছিল, একটু যে আমরা কি তাকে কোনো উত্তর দিব কিনা। আমি বললাম যে ওনাকে ভালো মতো এক কাপ চা খাওয়ান আর একটা চকলেট খাওয়ান, আর উনি একটা সত্যি কথা বলছে। আমি মিতুল হাকিম যদি জিল্লুল হাকিমের ছেলে না হইতাম, আসলেও আমার তো পর্দা পার এই জিল্লুল হাকিমের ভাই ব্রাদার যারা আছে এরাই হইতে দিত না। উনি এক হিসেবে স্বীকার করে নিলেন যে জিল্লুল হাকিমের মানে আপনার জিল্লুল হাকিম যদি না চায়, উপরওয়ালা মালিকের উপর তওয়াক্কুল করে বলতেছি, আল্লাহ উনার সেই তৌফিক দিয়েছে, জিল্লুল হাকিম যদি না চায় কেউ পর্দা পার হইতে পারবে না, এটা তো সে স্বীকার করে নিছে। আর দ্বিতীয় কথা হইলো, মিতুল হাকিম যদি জিল্লুল হাকিমের ছেলে না হইতো, এখন আল্লাহ আমারে জিল্লুল হাকিমের ছেলে হিসেবে পাঠাই দিছে, কি করবে? না তো মানিয়ে নিতে হইবে নাকি? আল্লাহ তো পাঠাইছে, এখন পাঠাইছে যেহেতু, আর উপরওয়ালা মালিক আমার তৌফিক দিছে আপনাদের পাশে থাকার, আপনারাও আমাদের সুন্দরভাবে গ্রহণ করছে। এখন যারা আছে ওনারা মাগে নেন, জনগণের পাশে থাকেন, আসেন সবাই মিলে বিপদের মধ্যে জনগণের পাশে থাকি, জনগণের জন্য কাজ করি। শুধু শুধু এই বিপদের মধ্যে মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা না করি। একসঙ্গে থাকি, আমরা একই পরিবারভুক্ত, আপনারাও বাইরে কেউ না, কিন্তু এমন কিছু করেন না যাতে সাধারণ মানুষজন আপনাদের পরিত্যাগ করে। আমার আজকে আসলে এখানে এসে খুবই ভালো লাগছে। আবার আসবো ইনশাল্লাহ আপনাদের মাঝে, এবং আশা করি এই বিপদ কেটে গেলে আরো ভালো মতো আসবো, আরো ভালো ভালো মানে ইচ্ছা আছে এই বিপদ কেটে গেলে এক একটা এলাকায় এক এক দিন থেকে গল্প গুজব করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটানো, সারাদিন এক একটা এলাকায় কাটানো। আল্লাহ যেন আমাদের মনের বাসনা পূর্ণ করেন। এবং আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি, এই সময় আপনারা যদি কোনো রকম দরকার মনে করেন, দয়া করে আমাদের নেতাকর্মী এখানে যারা আছেন ওনাদের কাছে যান, ওনাদেরকে জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো, কোরআন মালিক যতটুকু তৌফিক দিয়েছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকার। আমরা একসঙ্গে বিপদ মোকাবেলা করে একটা ভালো দিন দেখবো।